হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর। আজকে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে প্রেসিডেন্টের সেকেন্ড পার্ট। এখানে আমরা প্রেসিডেন্টের বিভিন্ন কিছু পাওয়ার নিয়ে আলোচনা করব এবং এই পাওয়ারগুলো একটু ইনোভেটিভ। মানে এখানে আমরা অনেক নতুন কিছু জানবো, যেমন ভেটো কী জিনিস, এমার্জেন্সি সংক্রান্ত কিছু তথ্যও জানবো ইত্যাদি প্রভৃতি। তো সুতরাং ভালো করে এটা জানতে হবে, ভালো করে শিখতে হবে। প্রথমে প্রেসিডেন্টের যে ফিনান্সিয়াল পাওয়ারগুলো আছে সেগুলো কি কি একটু দেখে নিই। মানি বিল আর বাজেটের মধ্যে একটু তফাৎ আছে। কি জিনিস সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানি বিল, যেটা আর্টিকেল 110-এ বলা আছে বা যেটাকে ফিনান্সিয়াল বিল বলছি, সেই ফিনান্সিয়াল বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করতে হয়। কিন্তু পার্লামেন্টে ইন্ট্রোডিউস করার আগে বা পার্লামেন্টে আনার আগে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন অবশ্যই জরুরি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ বুঝলাম কি, যে তুমি এমনি বিল আনো, কোনো অসুবিধা নেই। এমনি যেগুলো জেনারেল বিল হয়, জেনারেল অ্যাক্ট হয়, যেগুলো কোনো সমস্যা নেই। তাতে প্রেসিডেন্টের রিকমেন্ডেশন পার্লামেন্টে পাস হওয়ার পরবর্তীকালে কাজে লাগে। কিন্তু এই মানি বিল কিংবা ফিনান্সিয়াল বিলের ক্ষেত্রে পার্লামেন্টে আসার আগেই প্রেসিডেন্টের রিকমেন্ডেশন লাগে। নেক্সট হচ্ছে, আমি যদি কোনো স্টেটের বাউন্ডারিকে অল্টার করতে চাই, মানে তার বাউন্ডারিকে পরিবর্তন যদি করতে চাই, যেমন আমাদের ধরো বিহার ভেঙে ঝাড়খণ্ড করা হলো, কিংবা স্টেটের নাম যদি পরিবর্তন করতে চাই, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলা করতে চাই আর্টিকেল 3 এর আন্ডারে, তাহলেও প্রেসিডেন্টের প্রায়র রিকমেন্ডেশন প্রয়োজন হয়। ক্লিয়ার হয়েছে? এছাড়াও পার্লামেন্টে বাজেট পেশ করা হয়। বাজেটের আরেক নাম হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বাজেট দু রকমের হয়, একটা কেন্দ্রীয় বাজেট, একটা রাজ্য সরকারের বাজেট। সেটাও পরবর্তীকালে জানবো ফিসকাল পলিসি চ্যাপ্টারে। এখন যেটা জানবো সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট সবসময় পার্লামেন্টের আগে প্রেসিডেন্টের কাছে পেশ করা হয়। আবার সে একই ব্যাপার, ফিনান্সিয়াল বিলের মতনই। ডিম্যান্ড অফ গ্র্যান্ট, যখন কোনো রাজ্যকে কোনো গ্র্যান্ট দেওয়া হয় তখন প্রেসিডেন্টের রিকমেন্ডেশন অবশ্যই জরুরি হয়। নেক্সট হচ্ছে যখন আনফরসিন এক্সপেন্ডিচার হয়। হোয়াট ইজ মিন্ড বাই আনফরসিন এক্সপেন্ডিচার? না, যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, যেমন বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রভৃতি, তখন কি হয় যে কেন্দ্রকে কি করতে হয়, তৎক্ষণাৎ যে রাজ্যে বন্যা হয়েছে বা ভূমিকম্প হয়েছে বা বিপর্যয় হয়েছে তাকে গ্র্যান্ট দিতে হয় সাহায্যের জন্য। এবার আমাদের ভারতে সাধারণত 3 ধরনের ফান্ড আছে। একটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড, যেখান থেকে সরকারি চাকুরিদের মানে চাকুরিওয়ালাদের মাইনে দেওয়া হয়, যারা এমএলএ এমপি তাদেরও মাইনে দেওয়া হয়। কিন্তু এই কনসোলিডেটেড ফান্ড থেকে যখন টাকাগুলো দেওয়া হয় সেগুলো বাজেটের মাধ্যমেই দেওয়া হয়। অর্থাৎ বাজেটে বলতে হয় যে কনসোলিডেটেড ফান্ড থেকে কোথা থেকে কি টাকা দেওয়া হবে। এবার ভূমিকম্প যখন হলো তখন তো হঠাৎ করে বাজেট তৈরি করা যায় না নতুন করে। সেই জন্য অর্থাৎ আনফরসিন এক্সপেন্ডিচারের ফান্ডের জন্য একটা ফান্ড আছে যেটার নাম হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, যেটাকে প্রেসিডেন্টস ফান্ডসও বলা হয়। অর্থাৎ এই কন্টিনজেন্সি ফান্ড বা আপৎকালীন যে ফান্ড আছে, এখান থেকে প্রেসিডেন্ট কোনো আনফরসিন এক্সপেন্ডিচার হলে তার নিজের ক্ষমতার বলে টাকা দান করতে পারে। ক্লিয়ার হয়েছে? বা গ্র্যান্টকে, ডিম্যান্ড অফ গ্র্যান্টকে ফুলফিল করতে পারে। আর একটা ফান্ড আছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এগুলো সব পরে জানবো। পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ায় কাদের টাকা থাকে? পাবলিকের টাকা, যেমন পিপিএফ এ টাকা জমাও, পোস্ট অফিসে পিএলআই এর মাধ্যমে টাকা জমাও, এগুলো সব পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ায় গিয়ে জমা হয়। নেক্সট হচ্ছে ফিনান্স কমিশন তৈরি করা। রাজস্বের ভাগাভাগি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিভাবে হবে, এই ব্যাপারটা রিকমেন্ড করার জন্য ফিনান্স কমিশন গঠিত হয়। এই ফিনান্স কমিশনকে গঠন করে প্রেসিডেন্ট। ফিনান্স কমিশনকে চেয়ারম্যানকেও অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। জুডিশিয়াল পাওয়ার কি কি আছে? এক হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান জাজ, এবং সুপ্রিম কোর্টের অন্যান্য জাজকে প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করে। আর্টিকেল 143-এ বলা আছে যে প্রেসিডেন্ট যদি চায় কোনো বিষয় সুপ্রিম কোর্টের কাছ থেকে তার মতামত নিতে পারে, কিন্তু এর মানে এই নয়
যে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে যে অ্যাডভাইস দেবে বা যে মতামত বা যে উপদেশ দেবে সেটা প্রেসিডেন্ট মানতে বাধ্য থাকবেন। পার্ডনিং পাওয়ার, এটা একটা নতুন ধরনের পাওয়ার, মজার পাওয়ার। তোমরা দেখবে যে কখনো কাউকে কোনো অপরাধে ফাঁসি দেওয়া হলে সে করে কি, সে প্রেসিডেন্টের কাছে আপিল করে তার ফাঁসিকে মুকুব করার জন্য। তাহলে নিশ্চয়ই প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে তার ফাঁসিটাকে মুকুব করার জন্য। তাহলে সেই পাওয়ারটাকে বলা হচ্ছে পার্ডনিং পাওয়ার। পার্ডনিং পাওয়ার আর্টিকেল 72-তে বলা আছে, যেটা এক্সক্লুসিভ প্রেসিডেন্টই হোল্ড করে। গভর্নরের কাছেও কিছু পাওয়ার আছে, সেগুলো কী পাওয়ার গভর্নরের ক্লাসে জানবো। প্রেসিডেন্টের এই পার্ডনিং পাওয়ারের মধ্যে কিছু কিছু স্পেশাল পাওয়ার আছে, যেমন পার্ডন। পার্ডন মানে কি, তোমার যে অল গিল্ট ছিল বা পানিশমেন্ট ছিল, তুমি যা দোষ করেছো বা যা শাস্তি পেয়েছো সব কিছু থেকে মুকুব করে দেওয়া হলো, তোমাকে সব শাস্তি মুকুব করে দেওয়া হলো, এটাকে বলা হয় পার্ডন। কমিউটেশন কি না, তোমাকে যদি ডেথ সেন্টেন্স দেওয়া হয়, অর্থাৎ তুমি বিরাট দোষ করেছো, তোমাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট চাইলে তোমার উপর দয়া করে সেই ফাঁসির আদেশ থেকে কমিয়ে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারে, অর্থাৎ ডেথ সেন্টেন্স থেকে কমিয়ে তোমাকে লাইফ ইমপ্রিজনমেন্টে দণ্ডিত করতে পারে। এটা হচ্ছে কমিউটেশন। রেমিশন কি, রেমিশন হচ্ছে কোয়ান্টিটেটিভ রিডাকশন, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণগত, অর্থাৎ ধরো সাপোজ তোমাকে একটা শাস্তি দেওয়া হয়েছে 5 ঘা চাবুক মারা, তাহলে তোমার শাস্তিটা কি, নেচারটা কি শাস্তির, না 5 ঘা চাবুক মারা। প্রেসিডেন্ট এই রিমিশনের মাধ্যমে তোমার ওই চাবুক মারাটাকে 2 ঘায়ে নামিয়ে আসতে পারে, মানে নামিয়ে আনতে পারে। অর্থাৎ আমার চাবুক মারাই হলো, কিন্তু 5 ঘায়ের বদলে 2 ঘা হলো, পরিমাণের তফাৎ ঘটলো, পরিমাণটা কমে গেল, এটাকে বলা হয় রিমিশন। নেক্সট হচ্ছে রেসপাইট। রেসপাইট মানে হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটিভ মানে গুণগত। ধরো তুমি একজন মহিলা, তুমি 5 বছরে কারাদণ্ডে দণ্ডিত হয়েছ, হঠাৎ জেলের ভিতর গিয়ে তুমি গর্ভবতী হয়ে গেলে, এটা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন বা স্পেশাল ফ্যাক্ট। তখন প্রেসিডেন্টের কাছে তুমি অ্যাপিল করলে, যেহেতু তুমি গর্ভবতী সেহেতু তোমার শাস্তি যাতে কমানো হয়। প্রেসিডেন্ট তখন করলো কি না, তোমার হয়তো যাবজ্জীবন কারাদণ্ড বা তোমার যে 5 বছরের কারাদণ্ড ছিল সেই কারাদণ্ড না থেকে ও বললো 5 বছর তুমি গৃহবন্দী থাকবে, অর্থাৎ তোমার যে শাস্তি ছিল সেই শাস্তির গুণগত মানও হ্রাসপ্রাপ্তি ঘটলো, পরিমাণগত না গুণগত মান হ্রাসপ্রাপ্তি ঘটলো। এটাকে বলা হচ্ছে যে রেসপাইট, রিডাকশন অফ পানিশমেন্ট ইন ভিউ অফ স্পেশাল ফ্যাক্ট। রিপ্রাইভ কি, রিপ্রাইভ মানে তোমার ফাঁসির আদেশ বা যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে স্থগিতাদেশ জারি করা, অর্থাৎ ফাঁসি ধার্য হয়েছে 26শে মার্চ, তো এই ফাঁসিটা স্থগিত করা হলো কিছুদিনের জন্য, এটা হচ্ছে রিপ্রাইভ। তাহলে ক্লিয়ার হয়ে গেল পার্ডনিং পাওয়ার কি কি, পার্ডন, কমিউটেশন, রেমিশন, রেসপাইট এবং রিপ্রাইভ। ডিপ্লোম্যাটিক পাওয়ার, এই যে যতগুলো আন্তর্জাতিক চুক্তি হয়, ট্রিটি হয়, মৌ স্বাক্ষরিত হয় ভারতের সাথে অন্যান্য দেশে, প্রত্যেকটাতেই প্রেসিডেন্টের সই কিন্তু অপরিহার্য। নেক্সট হচ্ছে যে কোনো দেশ থেকে যখন অ্যাম্বাসেডর ভারতে আসে, হাই কমিশনার আসে, তখন তাদের রিসিভ করেন প্রেসিডেন্ট ভারতের হয়ে। মিলিটারি পাওয়ার দেখে নিই, আমাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে, ডিফেন্স ফোর্স ইন্ডিয়া, তার সুপ্রিম কমান্ডার হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের আদেশ ছাড়া কোনো যুদ্ধ শুরু হতে পারে না, প্রেসিডেন্টের আদেশ ছাড়া কোনো যুদ্ধ শেষ হতে পারে না। এছাড়াও আর্মি, নেভি, এয়ারফোর্সের চিফ প্রেসিডেন্ট। এমার্জেন্সি পাওয়ার একটু দেখে নিই, আমাদের ভারতে সাধারণত 3 ধরনের এমার্জেন্সি জারি করা হয়, আর্টিকেল 352, 356, 360-এর আন্ডারে। মূলত এই এমার্জেন্সিগুলো জারি করতে পারে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কার কথা মতো জারি করে না, আমাদের ভারতের যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে তো ক্যাবিনেট গঠিত হয়, তো সেই ক্যাবিনেটের কথা মতো প্রেসিডেন্ট লিখিতভাবে, লিখিত রিকমেন্ডেশনের মাধ্যমে জারি করে এমার্জেন্সি। তো এমার্জেন্সির 3টে টাইপ বলছিলাম। ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352-এর আন্ডারে। ন্যাশনাল এমার্জেন্সি মানে কি না, যখন ধরো কোনো জায়গা থেকে চীন আক্রমণ করেছে ভারতকে, বহিঃশত্রুর আক্রমণ, ভারতের মধ্যে মাওবাদীরা বিরাট বিদ্রোহ ছড়িয়ে ফেলেছে, ইন্টারনাল রেভিলিয়ন, তখন
প্রেসিডেন্ট আর্টিকেল 352 এর আন্ডারে ন্যাশনাল এমার্জেন্সি জারি করে। এমার্জেন্সিতে কি কি হয় এগুলো সব পরবর্তীকালে জানবো, এই চ্যাপ্টারে নয়, পরীক্ষা যেটুকু লাগে সেগুলো দেখো। আর্টিকেল 356 360 আন্ডারে কনস্টিটিউশনাল এমার্জেন্সি জারি করা যায়। কি জিনিস কনস্টিটিউশনাল এমার্জেন্সি? একটা রাজ্য যখন কনস্টিটিউশন বা সংবিধান মেনে কাজ করছে না, তখন প্রেসিডেন্ট সেই রাজ্যে কনস্টিটিউশনাল এমার্জেন্সি জারি করে আর্টিকেল 356 এর আন্ডারে। একটা রাজ্য যখন কেন্দ্র যে সমস্ত ডিরেক্টিভ দিচ্ছে বা কেন্দ্র যে সমস্ত আদেশ দিচ্ছে বা কেন্দ্র যেভাবে কাজ করতে বলছে, দিনের পর দিন কেন্দ্রের সমস্ত আদেশকে নস্যাৎ করে কাজ করে যাচ্ছে নিজের মতো, তখন আর্টিকেল 365 এর আন্ডারে প্রেসিডেন্ট রুল জারি করতে পারে একটা স্টেটে। তাহলে প্রেসিডেন্ট রুল স্টেটে জারি করা যায় দুটো ভাবে। এক হচ্ছে সেই রাজ্যটা যখন সংবিধান মানছে না আর্টিকেল 356 এর আন্ডারে, দুই হচ্ছে যে সেই রাজ্যটা যখন কেন্দ্রের ডিরেক্টিভ মানছে না বা ইউনিয়নের ডিরেক্টিভ মানছে না আর্টিকেল 365 এর আন্ডারে। দুটো প্রায় একই। একটা রাজ্যে প্রেসিডেন্টের রুল জারি করা, তখন মুখ্যমন্ত্রীর হাতে আর ক্ষমতা থাকে না, প্রেসিডেন্ট গভর্নর দ্বারা সেই ক্ষমতাটা সামলান এবং গভর্নর তার এক্সিকিউটিভদের দ্বারা ক্ষমতা সামলান। এইবার আরেক ধরনের এমার্জেন্সি হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। যখন দেশে অর্থের কোনো ঘাটতি হবে তখন দেশে অর্থনৈতিক এমার্জেন্সি জারি করা হবে আর্টিকেল 360 আন্ডারে। এখনো পর্যন্ত দেশে কোথাও অর্থনৈতিক এমার্জেন্সি জারি করা হয়নি, কিন্তু বাদবাকি এমার্জেন্সি বহুবার জারি করা হয়েছে। যেমন প্রথম এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল 1962 সালে যখন চীন আক্রমণ করেছিল ভারতকে আর্টিকেল 352 এর আন্ডারে। সেকেন্ড এমার্জেন্সি আর্টিকেল 352 এর আন্ডারেই জারি করা হয়েছিল যখন পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছিল 1971-এ, যখন বাংলাদেশ স্বাধীন হলো। আর 1975 ইন্দিরা গান্ধী এসে করেছিল কি, অন্তর্কলহের জন্য বা দেশের মধ্যে অন্তর বিদ্রোহের আশঙ্কা নিয়ে 1975 সালে এমার্জেন্সি জারি করেছিল ওই আর্টিকেল 352 এর আন্ডারেই। কিন্তু তার গ্রাউন্ডটা ছিল ইন্টারনাল রেভিনিউয়াল, তার গ্রাউন্ডটা এটা ছিল না যে বহিঃশত্রুর আক্রমণ। ক্লিয়ার হয়েছে তাহলে? আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত জারি করা হয়নি। পরীক্ষায় প্রশ্ন আসে কোন এমার্জেন্সি ভারতে এখনো পর্যন্ত জারি করা হয়নি, উত্তর হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। আর কোন এমার্জেন্সি ভারতে সব থেকে বেশিবার জারি করা হয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল ইন আ স্টেট বা স্টেট এমার্জেন্সি। ওটা বহুবার বহু জায়গায় জারি করা হয়েছে। এবার ভেটো পাওয়ার। ভেটো পাওয়ার একটা মজার পাওয়ার, প্রেসিডেন্টেরই থাকে এই পাওয়ারটা। কী জিনিস না, আমরা জানি কোনো বিল পার্লামেন্টে পাস হওয়ার পর অ্যাক্ট হয়, এবং বিল অ্যাক্ট হয় কখন, যখন পার্লামেন্টে পাস হওয়ার পর প্রেসিডেন্ট তাকে সই করেন। তাহলে প্রতিটা বিলেরই প্রেসিডেন্টের কাছে যাওয়ার কথা, এবং প্রেসিডেন্ট সই না করলে সেটা পাস হবে না, অ্যাক্ট হিসাবে পরিণত হবে না, আইন হিসাবে পরিণত হবে না। তো এবার প্রেসিডেন্টের কাছে যখন বিলটা গেল, প্রেসিডেন্ট চাইলে সেই বিলটায় সই নাও করতে পারে। এই ক্ষমতা প্রেসিডেন্টের আছে যে আমি সই করব না এই বিলে, অর্থাৎ এটাকে আমি অ্যাক্ট হিসাবে পরিণত করব না, আমার ভালো লাগছে না এই বিলটা। এই যে পার্টিকুলার পাওয়ার বা এই যে ভেটো পাওয়ার, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভেটো। আর একটা পাওয়ার আছে ভেটো, যেটাকে বলছি সাসপেন্সিভ ভেটো। কী জিনিস না, প্রেসিডেন্টের কাছে বিলটা একবার গেল, প্রেসিডেন্ট বিলটা পড়ে দেখলো যে সেই বিলটার কিছু জায়গার মধ্যে গন্ডগোল আছে, যেটা চেঞ্জ করা জরুরি, যেটা চেঞ্জ করা প্রয়োজনীয়। প্রেসিডেন্ট তখন কি করবে? প্রেসিডেন্ট তখন পার্লামেন্টের কাছে আবার পাঠাবে পুনর্বিবেচনার জন্য, যে আমার মনে হচ্ছে এই জায়গাটায় চেঞ্জ করা জরুরি, তো এটা একটু সংশোধন করলে ভালো হয়। পার্লামেন্ট তখন নিজেদের মধ্যে আবার ভোটাভুটি করবে। পার্লামেন্ট চাইলে সংশোধন করতে পারে, নাও করতে পারে। পার্লামেন্ট দ্বিতীয়বার প্রেসিডেন্টের কাছে পাঠালো, সংশোধন করে বা নাও করে দ্বিতীয়বার পাঠালো। দ্বিতীয়বার যখন পাঠালো, প্রেসিডেন্ট তখন আর এই নাটকটা করতে পারবে না যে এটাকে আর সংশোধন করা প্রয়োজনীয়। পার্লামেন্ট যদি সংশোধন নাও করে ওটা, বা তখনও যদি সংশোধনের জিনিস থাকে, প্রেসিডেন্টের বাধ্যতামূলক যে দ্বিতীয়বার যখন পার্লামেন্ট পাঠাবে পুনর্বিবেচনা করে, তখন প্রেসিডেন্টের সেটা সই করতেই হবে। এই যে প্রেসিডেন্ট পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে পাঠায়, এই পাওয়ারটাকে বলা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। নেক্সট হচ্ছে পকেট ভেটো। কী জিনিস পকেট ভেটো? পকেট ভেটো হচ্ছে যে আমার কাছে বিলটা আসলো, আমি হচ্ছি প্রেসিডেন্ট, আমি ওটায় সই করলামও না এবং ওটাকে সই করব না এটাও বললাম না, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখলাম।
তুমি আমাকে বললে আই লাভ ইউ, আমি তোমাকে হ্যাঁও বললাম না, আমি তোমাকে নাও বললাম না, আমি বললাম দেখছি, একটু ভেবে বলছি, বলে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতেই পারে প্রেসিডেন্ট, চাইলে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তার কাছে এইটার অ্যাবসলিউট পাওয়ার আছে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখার। দ্য বিল লাইজ ইন প্রেসিডেন্টস অফিস ফর এন ইনডেফিনাইট পিরিয়ড, এটাকে বলছি পকেট ভেটো। এবার কিছু মানুষের ছবি দেওয়া আছে, যে মানুষগুলো এখনো পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট হয়েছে, তোমরা দেখে নেবে। এইটাই ছিল আলটিমেট ক্লাস, আর কিচ্ছু নেই প্রেসিডেন্টে। সিম্পল জিনিস, বুঝলে মাথায় থাকবে, না বুঝলে মাথা থেকে বেরোবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো।